কিছুক্ষণ পর বৃষ্টি, জুই আর তিশা আসলো। দেরি দেখে মায়া কপট রাগ দেখালো, যদিও তার চোখে দুষ্টুমি। মায়া ব্রু কুচকে বলল, তোদের এত দেরি কেন আজ? তাড়াতাড়ি আসতে বলছিলাম না? সবাই হাসতে হাসতে বসলো। বৃষ্টি একটু লজ্জা না পেয়ে বলল, কি করব বল, ঘুম থেকে উঠতেই পারছিলাম না। উঠলাম তো মাত্র 1 ঘন্টা আগে। মায়া যেন অনেকটা হতাশ হয়ে বলল, বাহ, খুব ভালো। মায়া আবার মন দিয়ে সবাইকে বোঝাতে লাগলো। সবাই মনোযোগ দিয়ে শুনছে। ক্যান্টিনের সেই মুহূর্তটা ছিল শুধুই বন্ধুত্বের। ঠিক কিছুক্ষণের মধ্যে সেই শান্ত পরিবেশটা ভেঙে গেল। দরজার দিক থেকে আরিয়ান আসলো। সে সরাসরি মায়ার টেবিলের দিকে এলো, একটা চেয়ার টেনে নিল এবং মায়ার ঠিক পাশে বসলো। আরিয়ান একটা চটুল হাসি দিয়ে বলল, হাই কিউটি। মায়া যেন শুনতেই পায়নি। সে অন্যদিকে কান না দিয়ে রুহিকে পড়া বোঝাতেই ব্যস্ত। কিন্তু রুহির মনোযোগ তখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আরিয়ানের উপস্থিতি, তার ডাক, রুহিকে অস্বস্তিতে ফেলল। সে আর মনোযোগ দিতে পারছিল না। হঠাৎ মায়া চোখ তুলে তাকালো। তার চোখে ক্যান্টিনের বাইরে কোথাও স্থির হলো। সে দেখতে পেল কিছুটা দূরে রাজ দাঁড়িয়ে আছে। কেউ তাকে লক্ষ্য করেনি, কিন্তু মায়া তাকে স্পষ্ট দেখল। রাজের চোখে তখন কেবলই অজস্র রাগ। সেই রাগ যেন এক্ষুনি মায়াকে গ্রাস করে নেবে, ধ্বংস করে নেবে। মায়ার ভেতরে সব কিছু যেন থমকে গেল। এক মুহূর্তে সে সিদ্ধান্ত নিল, সে রাজকে বুঝাতে চায় না, জানাতে চায় না, না, এই মুহূর্তে নয়। মায়া এবার আরিয়ানের দিকে তাকালো। তার মুখে সেই মুহূর্তের জন্য এক জলমলে কিন্তু শীতল হাসি ফুটল। সে বলল, হ্যাঁ বলুন আরিয়ান, কি চাই? আরিয়ান, যে কিনা কলেজের সিনিয়র এবং যার মেজাজ চড়া, সে মায়ার এমন ভদ্র ব্যবহার দেখে অবাক হলো। জুই, তৃষা, বৃষ্টি সবাই অবাক চোখে মায়াকে দেখল। এই মায়া তো সেই মায়া নয় যে আরিয়ানের দিকে ফিরেও তাকায় না। আরিয়ান যেন একটু দ্বিধা নিয়ে বলল, আজ দেখছি তোমার আমার উপরে একটুও রাগ নেই। মায়ার সেই হাসিটা আরও চওড়া হলো, কিন্তু তার চোখের কোণে ছিল এক অব্যক্ত যন্ত্রণা। সে বলল, রাগ দেখিয়ে কি করব? আপনার উপরে আমি রেগে থাকতে পারি নাকি? মায়া দেখল রাজের চোখ দুটো যেন নিভে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে ফুঁসতে ফুঁসতে সে কলেজের গেট থেকে উদা হয়ে গেল। রাজ চলে যেতেই মায়ার মুখ থেকে হাসিটা মুছে গেল। তার ভিতরের অভিমান দেওয়ালটা যেন ভেঙে পড়তে চাইল। সে দ্রুত রুহির দিকে তাকালো। তার গলায় তখন কেবলই স্বাভাবিকতার অভিনয়। চলো, ক্লাসে চলো সবাই, দেরি হয়ে যাচ্ছে। ওরা সবাই ক্লাসে চলে গেল। আরিয়ান তখনও তার চেয়ারে বসে একা। সে ভাবছে, মায়ার মনটা কি তবে তার জন্য একটি হলেও গলেছে? মায়া কি এবার তাকে গ্রহণ করবে? এইবার কি আরেকবার প্রপোজ করে দেখবে? এই আশায় তার মনটা খুশিতে ভরে উঠল। রুহি এখনও অবাক। তার কানে মায়ার আগের কথাগুলো বাজছে। এই ছেলের থেকে দূরে থাকবি। তাহলে আজ হঠাৎ কি হলো মায়ার? রুহির মনে একরাশ প্রশ্ন, কিন্তু সে কাউকে কিছু বলতে পারল না। মায়ার এই পরিবর্তন রুহিকে এক গভীর চিন্তার সাগরে ভাসিয়ে দিল। রাজের রাগ আর মায়ার এই নাটকীয়তা, সব মিলিয়ে এক অদ্ভুত জটিলতা সৃষ্টি হলো। গাড়ির অ্যাক্সিলারেটরে পা রাখতেই ইঞ্জিনটা যেন গর্জে উঠল। কিন্তু রাজের ভিতরের কষ্টটা ছিল তার চেয়েও প্রখর। উইন্ডশিল্ডের ওপাশে রাস্তাটা দ্রুত পেঁচাচ্ছে, কিন্তু রাজের চোখে তখনও স্পষ্ট সেই দৃশ্য। ক্যান্টিনের কোণে মায়া, আর তার পাশের চেয়ারে সেই ছেলেটি। রাজার যন্ত্রণার এক অদ্ভুত মিশেল ও শিরায় শিরায় বইছে। রাগটা কি মায়ার উপর, নাকি নিজের অসহায়তার উপর? রাজের মনে হলো, ভালোবাসার এতগুলো বছর কি এতই টুনকু ছিল যে দূরত্বের যেন তার ভালোবাসা হারিয়ে ফেলল? বিশ্বাসঘাতকতা শব্দটা ওর মাথায় হাতুড়ির মতো আঘাত করছে। স্টিয়ারিং হুইলে ওর হাতের মুঠো শক্ত করে এলো। গাড়ির গতি বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে বুকের ভিতরে শূন্যতা। রাজের চোখ দুটো ভিজে উঠল অশ্রুসিক্ত হয়ে আসা দৃষ্টিতে। সামনের পথটা তখন যেন ঝাপসা। প্রতিটা ফুটা জল মুছে দিচ্ছে সেই মিষ্টি স্মৃতিগুলোকে, যা একসময় ওদের সম্পর্ককে উষ্ণতা দিত। এমন সময় গাড়ির স্পিকারে বেজে উঠল সেই পরিচিত সুর। এক মোটো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বিমল, শুরু হারিয়েছিলাম। আলোর দিশা হয়ে তুমি এলে, আমি বদলে গেলাম। কত রাত জাগা, কত দিন গুনা, সেই নতুন বুড়ের আশায়।
কি করে তোকে বলবো তুই আমার? মায়া, তুই কি একবারও বুঝলি না আমার নীরব ভালোবাসা? কি করে তোকে বুঝাবো? তুই ছাড়া সব এলোমেলো এখন, এই পথ, এই জীবন, সব কিছুই তো অর্থহীন লাগছে। তুই কি সত্যি আমায় ভুলে গেছিস? রাজ গাড়ি চালাচ্ছে, কিন্তু তার মনটা পড়ে আছে সেই ক্যান্টিনে, মায়ার কাছে। সে জানে না কোথায় যাচ্ছে, কেবল ছুটছে। হয়তো সে ছুটছে মায়ার স্মৃতি থেকে দূরে, নয়তো এমন একটা পথের খুঁজে যেখানে এই যন্ত্রণাটা শেষ হবে। রাজ নিজের চোখের জল মুছে বলে, যা হয়ে যাক। এই মায়া শুধু রাজের। এই জীবনে মায়াকে রাজের থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। কিছুদিন কেটে গেছে। সেই দিনের ঘটনার পর মায়া নিজেকে আর গুটিয়ে নিয়েছে। রাজের চোখে সেদিন যে তীব্র কষ্টে সে দেখেছে তা ভুলতে পারেনি। নিজের ইচ্ছের বিরুদ্ধে কাউকে কষ্ট দেওয়া যে কতটা কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মায়া। কিন্তু সে কি করবে? সে যে রাজকে নিজের চোখের সামনে দেখতে পারছে না, তার যে আরও বেশি কষ্ট হচ্ছে। সে চাইছে রাজ কোনোভাবে তার থেকে দূরে থাকুক, দূরে, অনেক দূরে। সেদিন কলেজে থেকে মায়ার ফিরতে বেশ দেরি হয়ে গেল। ম্যাম তাকে জরুরি একটা কাজ দিয়েছিল। সেটার হিসাব মিলাতে গিয়ে ঘড়ির কাঁটা তখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা শুয়েছে টেরই পায়নি। ক্লাসরুমের দরজা বন্ধ করার সময় চারপাশের নীরবতা মায়াকে বলে দিল সবাই বাড়ি ফিরে গেছে। মায়া এবার গেটের দিকে হাঁটতে শুরু করলো। আকাশের অবস্থা একদম ভালো না। মেঘগুলো যেন কালো দৈত্যের মতো জমাট বেঁধেছে। একটা ভেজা ঠান্ডা বাতাস বইছে, যা জানান দিচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। মায়া বারবার তার ভাই ঋষভকে ফোন করছে, কিন্তু ঋষভের ফোন কিছুতেই লাগছে না। তার বুকটা দুবদুব করছে, কারণ এমন আবহাওয়ায় একা বাড়ি ফেরাটা নিরাপদ মনে হচ্ছে না। তার ওপর আশেপাশে গাড়িও নেই। হঠাৎ পিছন থেকে একটা গাড়ির দ্রুত আওয়াজ হলো। গাড়িটা প্রায় তার গায়ের পাশে এসে তীব্র ব্রেক কষল। মায়া চমকে দাঁড়িয়ে গেল, বুকটা দড়ফড় করছে। সে কিছুটা ভয় পেল। গাড়ির উইন্ডো সিট নামল, আর তার চোখ যখন ভিতরে বসা মানুষটিকে দেখল, তার হৃৎস্পন্দন যেন আরও বেড়ে গেল। সে দেখল রাজ। মায়া এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত আবার হাঁটতে শুরু করলো, যেন রাজকে দেখতেই পায়নি। রাজ ও গাড়িটা মায়ার হাঁটার গতিতে তার পাশাপাশি চালাতে লাগলো। এই নীরবতা আর লুকোচুরি রাজের সহ্য হলো না। রাজের গলায় এবার কোনো রাগ ছিল না, ছিল এক নরম সুর, কিন্তু তাতে এক দৃঢ়তা মিশেছিল। মায়া এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর দেখো, মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে। চাইলে আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। মায়া হাঁটতে হাঁটতে উত্তর দিল, তার গলা স্পষ্ট প্রত্যাখ্যান। মায়া বলল, লাগবে না। রাজ এই উত্তরে হাসল। সে বলল, এই শহরে কিন্তু সবাই খারাপ না মায়া, আর আমিও না। আমাকে বিশ্বাস করতে পারো। সত্যি বলছি, সেই দিনের মতো আর অপমান করব না। ওই দেখো, আমি সরি বলছি। রাজ নিজের কান ধরে বলে, সরি সরি সরি। ঠিক তখনই একটা তীব্র শব্দ, বিদ্যুৎ চমকে উঠল, আর মেঘ যেন গম্ভীরভাবে ডেকে উঠল। পরিবেশটা আরও গাঢ় অন্ধকারে ডুবে গেল। মায়া দেখল আশেপাশে কোনো ট্যাক্সি বা অটো নেই। এই অবস্থায় সে যদি হেঁটে যেতে চায়, তাহলে নিশ্চিত সে প্রবল বৃষ্টির মুখোমুখি পড়বে, যা তার শরীর খারাপ করবে। তার হাতেও কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে। সে বাধ্য হলো। এই মুহূর্তে তার কাছে আর কোনো বিকল্প নেই। সে মনে মনে ঠিক করল, হ্যাঁ, সে যাবে। শুধু এইটুকুই সাহায্য। রাজ যেন মায়ার মনের দ্বিধা বুঝতে পারল। সে ধীরে করে গাড়ির দরজাটা খুলে দিল। মায়া কোনো কথা না বলে নিঃশ্বাস চেপে গাড়ির সিটে উঠে বসল। রাজ এবার গাড়িটা চালাতে শুরু করলো। ততক্ষণে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে সেই টিপ টিপ বৃষ্টি মুষলধারে নামলো। গাড়ির উইপার দ্রুত কাজ করে যাচ্ছে। গাড়িতে একটা পুরনো কিন্তু অসম্ভব সুন্দর বাংলা গান চলছে।